রুদ্রের বাবা মা না থাকার কারণে তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করত এবং সে নানা নানির কাছে থাকতেন এবং তার যে যাদের সঙ্গে মিশতেন তারা এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন করা, তারপরে বখাটে শ্রেণীর মানুষের সঙ্গে বা ছেলেদের সঙ্গে সে মিশত এবং একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে তার একটি সম্পর্ক হয়ে যায়। তো 19শে ডিসেম্বর দুপুরে খাওয়া দাওয়া করে সে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পরে তারপরে 20 তারিখ 21 তারিখে এই 2 দিন সে আর বাসায় ফিরে না। তার নানি এবং তার মামারা তাকে খুঁজতে থাকে এবং তার কোনো খোঁজ পাওয়া যায় না। পরে 21 তারিখে বিকাল 3টে থেকে 4টের দিকে সাভার থানার ধলেশ্বরী নদীতে তার ডেড বডি ভেসে ওঠে। এলাকার লোকজন যখন তার মৃতদেহ দেখে চিনবার পরে তার আত্মীয়স্বজন অর্থাৎ নানি, মামা এবং তার অন্যান্য যারা আত্মীয়স্বজন আছে তাদেরকে খোঁজ দেন এবং ওনারা এসে লাশ আইডেন্টিফাই করেন। পরবর্তীতে নৌ পুলিশ এসে ডেড বডি উদ্ধার করে এবং সুরতহাল প্রস্তুত সহ আইনি যে প্রক্রিয়াগুলো থাকে সেই আইনি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করেন এবং করবার পরে সাভার মডেল থানায় একটি ইউডি মামলা রুজু করেন। আমরা যথারীতি পিবিআই ঢাকা জেলা থেকে টিম প্রেরণ করি। আমরা তার ফিঙ্গারপ্রিন্ট নিই এবং অন্যান্য যে আইনি প্রক্রিয়াগুলো সেগুলো আমরা সম্পূর্ণ করি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখি। তো আমাদের ডেড বডি দেখবার পরে আমাদের একটু সন্দেহ হয় যে মৃতদেহের মাথায়, মুখে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তো একজন মানুষ যদি সিম্পলি পানিতে ডুবে মারা যায় তাহলে তার এই যে সমস্ত আঘাতের চিহ্ন ছিল যে সেই আঘাতগুলো সাধারণত থাকার কথা না। মূলত এখান থেকে আমাদের সন্দেহ হয়। তো আমাদের নিবিড় পর্যবেক্ষণে সন্দেহ তৈরি হয় এবং আমরা তখন থেকে কার্যক্রম শুরু করি। যেহেতু তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাই, তার যারা সঙ্গী বা তার যারা সঙ্গ ছিল তারা মূলত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য, মানে অন্য যারা তার সঙ্গে মিশত তারা কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। তো আমরা এই আঙ্গিকে খোঁজ করতে থাকি যে তার অ্যাসোসিয়েট কারা এবং ঘটনার দিন 19শে ডিসেম্বর 2024 ঘটনার দিন সে কার সঙ্গে বের হয়েছে, কখন বের হয়েছে এবং আমরা ডিজিটালিও তার তথ্য সংগ্রহ করতে থাকি, তার সঙ্গে সর্বশেষ কার কথোপকথন হয়। এইভাবে কার্যক্রম অব্যাহত রেখে 21 তারিখে রাতে আমরা মোটামুটি তার কয়েকজন অ্যাসোসিয়েট পেয়ে যাই এবং তাদের মুভমেন্ট কোথায় ছিল, ওই ধলেশ্বরী নদীর কথা বললাম, নদীর আশপাশেই তার অবস্থান এবং তার যারা অ্যাসোসিয়েট তাদের অবস্থান আমরা আইডেন্টিফাই করি, কনফার্ম করি। তারপরে পর্যায়ক্রমে আমরা সন্দিগ্ধ হিসেবে একের পর এক আমরা 2জনকে আমাদের হেফাজতে নিয়ে নিবিড়ভাবে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের একটি পর্যায়ে তারা আমাদের কাছে স্বীকার করে যে হ্যাঁ, তাকে আমরা সঙ্গে করে নিয়ে নৌকায় উঠি, অর্থাৎ রুদ্র, আমাদের ভিকটিম রুদ্রকে সঙ্গে নিয়ে রবিউল ওরফে হৃদয় এবং আরেকজন তার সহযোগী ফয়সাল আহমেদ, এই 2জন এবং তাদের সঙ্গে আরও 3-4 জন ছিল, এই 4-5 জন মিলে তাকে মাদক সেবনের প্রলোভন দেখিয়ে নৌকা উঠায়। তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং মদ খেতে খেতে ডান্স করতে করতে একটি সময় সে নৌকা থেকে পড়ে যায়। মদ খাইয়ে ইন্টেনশনালি তাকে বেশি পরিমাণ মদ খাইয়ে তাকে নদীতে সে পড়ে যায় এবং পড়বার পরে যখন সে সাহায্য চায় যে আমাকে উঠান, না উঠিয়ে বরং ওই যে নৌকা চালানোর যে বৈঠা আছে, বৈঠা দিয়ে তার মাথায়, মুখে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং ওই নদীতে থাকা অবস্থায় তাকে আরও মুখে জোর করে আরও মদ খাইয়ে দেয়। মদ খাওয়ানোর পরে একটি সময় তাকে বৈঠা দিয়ে পানির মধ্যে তলিয়ে দেয় বা ধাক্কা দিয়ে পানিতে ফেলে তারা নৌকা নিয়ে তাদের মতো চলে আসে। 21 তারিখ বিকালে এই ডেড বডি ফুলে ওঠে এবং পানিতে ভেসে ওঠে। রবিউল ওরফে হৃদয়ের নেতৃত্বে একটি কিশোর গ্যাং যারা মাদক ব্যবসা, এলাকায় চাঁদাবাজি, ছোট চুরি এই ধরনের ছোটো অপরাধ করত, তার নেতৃত্ব দিত হৃদয়। তো আমরা এই নামটি যখন কনফার্ম করলাম, হৃদয়ের অবস্থান নির্ণয় করলাম এবং রাতেই আমরা হৃদয়কে আমাদের হেফাজতে নিলাম। হেফাজতে নেবার পরে হৃদয়কে আমরা পুরো রাত জিজ্ঞাসাবাদ করেছি। পরের দিন সকালে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে একটি সময় সে প্রকৃত সত্য বলতে শুরু করলেন। বাকি যারা ফয়সাল, তারপর একজন ছিল শরণ, এই বাকি যারা আসামি ছিল তাদেরকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম, ওনারা বললেন যে হ্যাঁ, রবিউল তাকে বৈঠা দিয়ে আঘাত করেছে, তাকে উঠতে দেয়নি এবং ইন্টেনশনালি তাকে পানিতে ডুবিয়ে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে বা পানিতে ডুবে গিয়েছে এটি নিশ্চিত করে তারপর বাকিদের নিয়ে এসে এলাকায় চলে আসে এবং বিজ্ঞ আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করে ঘটনার বিবরণ দিয়ে 164 ধারায় জবানবন্দি দেন এবং এই জবানবন্দির প্রেক্ষিতে আমরা আরও 2জনের নাম পাই। একজন হচ্ছে শরণ আর আরেকজনের শরণ এবং নাহিদ।
এই শরণ এবং নাহিদ এই দুজনের আমরা নাম পাই। তো পরবর্তীতে আমরা শরণকে আবার আমাদের হেফাজতে আনতে সমর্থ হই এবং শরণকে জিজ্ঞাসাবাদ করে শরণের কাছ থেকে একই ধরনের স্বীকারোক্তি পাই এবং শরণকে বিজ্ঞ আদালতে যখন আমরা প্রেরণ করি, শরণও বিজ্ঞ আদালতে এই নিজেদের অপরাধ স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং আমরা নাহিদকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সমর্থ হইনি। নাহিদ পলাতক আছে। আমরা নাহিদকে আইনের আওতায় আনবার জন্য আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছি। বাকি আরও 2-1 ছিল, কিন্তু তাদের কোনো ইন্টেনশন ছিল না এবং তারা এই ঘটনাগুলো জানতো না। তাদের বিষয়টি আমরা যাচাই বাছাই করছি যে এরা কিন্তু সবাই কিশোর, তাদের সবার বয়স 16, 17, 18 এর মধ্যে এবং অনেকে আছে স্টুডেন্ট, যার কারণে একটু সেন্সিটিভ ইস্যু। আমরা একটু যাচাই বাছাই না করে নিশ্চিত না হয়ে আমরা কাউকে আমরা হেফাজতে আনতে চাচ্ছি না, যার কারণে আমরা একটু গভীরভাবে নিবিড়ভাবে পর্যালোচনা করছি এবং যাচাই বাছাই করছি। ঘটনার পেছনে যদি আপনি যান, আমরা যেহেতু স্টাডি করি, যারা এই সমাজের মাদকসেবী বলেন বা যারা ছোট কিশোর অপরাধী বলেন, এদের কিন্তু কোনো না কোনো মানে পারিবারিক প্রবলেম আছে। আইদার তার পারিবারিকভাবে তার বাবা মার ব্রোকেন সংসার, অথবা বাবা আছে মা নেই, অথবা বাবা মা একজনও নেই, অথবা বাবা মায়ের অশান্তির কারণে তার অশান্তি দেখে তার মানে বড় হওয়া, এই সমস্ত প্রেক্ষাপটে তার মধ্যে যখন এক ধরনের ফ্রাস্ট্রেশন জন্ম নেয়, তখন সে কিন্তু ডিরেলড হয়ে যায় মূল পথ থেকে। তখন সে মানে অন্যদিকে চলে আসে, ডাইভার্ট হয়ে যায়। তো আমাদের যে ভিকটিম রুদ্রের ক্ষেত্রটা ঠিক একই রকম।